ভারতের এই পূর্ণ তীর্থে যুগে যুগে কত মহামানবের আবির্ভাব। আলো ছড়িয়েছে দেশে বিদেশে, সুগন্ধি ছড়িয়েছে আকাশে বাতাসে, যাদের নাম ইতিহাসের পাতায় আধুনিক বিশ্ব বহুদিন মনে রাখবে। তেমনই ভারতের বুকে জন্ম নেওয়া, ভারতের গর্ব, আশা, ভালোবাসা, চির আলোকময় বর্ণময় জীবনের অধিকারী, ভারতের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতি পদে বসা স্থায়ী 15 জন রাষ্ট্রপতি। ওনারা রাষ্ট্রপতি হওয়ার আগে যে পদগুলি আলোকিত করেছেন তা নিয়ে আজকের আলোচনা। আশা রাখছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমাদের দেশ স্বাধীন হলো 15ই আগস্ট 1947 সালে, তবে তখনও সংবিধান তৈরি হয়নি। রাষ্ট্রপতি পদ প্রথম আলোকিত করলেন 1950 সালের 26শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম রাষ্ট্রপতি হলো দেশে। বলুন তো আপনি কেমন চাইছেন? আমাদের সকল ভারতীয়দের চাওয়াটা এমন ছিল, তিনি হবেন স্বাধীনতা সংগ্রামী, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক, বিদ্বান, তীক্ষ্ণ বুদ্ধি, বড় নেতা, অবশ্যই কথাই নয় কাজে বড় হবে, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সর্বোপরি যিনি হবেন ভারতের এক ত্রাতা। হ্যাঁ, এতক্ষণ যা চাচ্ছিলাম তেমনটাই হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থনীতিতে এমএ পাশ করে প্রথমে প্রফেসর হন, তারপর ডক্টরেট অফ ল পাশ করে হন হাইকোর্টের উকিল। তারপর উঠে পড়ে লাগেন দেশ স্বাধীনের জন্য, তার জন্য কয়েক বছর জেলেও কাটাতে হয়। আবার ভারতের সংবিধান লেখার কাজে তিনি হেড হয়েছিলেন। ভারত স্বাধীন হলে প্রথম কৃষি এবং খাদ্যমন্ত্রীর পদও সামলান উনি। রাষ্ট্রপতি পদে ছিলেন 1950 থেকে 1962, অর্থাৎ 12 বছরের উপরে। এখনও পর্যন্ত উনিই হলেন সবথেকে বেশি দিন যাবৎ থাকা ভারতের রাষ্ট্রপতি। নাম্বার 2, সম্মানীয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে প্রথম দর্শন পড়াতে শুরু করেন। তারপর বহুদিন ধরে ইউনিভার্সিটি অফ মাইসোর, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে প্রফেসর হিসাবে পড়াতে থাকেন। দর্শন শাস্ত্রে এতটাই জ্ঞানী ছিলেন যে উনিই হলেন প্রথম ভারতীয় যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার হন। দেশে ফিরে হন অন্ধ্রা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর। 1948 সাল পর্যন্ত বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও ছিলেন তিনি। বিদ্বান ব্যক্তি খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ল, পেলেন ব্রিটিশ রাজার থেকে মহা সম্মান, নাম উঠল নোবেল পুরস্কারের জন্য। মোট 27 বার যোগ দিলেন স্বাধীনতা সংগ্রামী হিসাবে। স্বাধীন হলো ভারত, কাজ করতে শুরু করলেন ভারতের সাথে বহির্বিশ্বের মেলবন্ধনের। ইউনেস্কো 1946 থেকে 1952 সাল পর্যন্ত ভারতের জন্য বিশেষ কাজ করলেন উনি। 1952 থেকে 1962 পর্যন্ত দেশের প্রথম উপরাষ্ট্রপতি হলেন। তারপর 1962 থেকে 1967 সাল পর্যন্ত হলেন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি। নাম্বার 3, সম্মানীয় ডক্টর জাকির হুসেন ভারতের বুকে প্রথম মুসলিম রাষ্ট্রপতি, সবথেকে কম সময়ের রাষ্ট্রপতি। পদে থাকা অবস্থায় মৃত্যু হয় ওনার। পড়াশোনা সম্পন্ন করে 1920 সালে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি খোলেন, যেটির বর্তমান নাম জামিয়া মিলিয়া ইসলামিয়া। আর এই বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক উদ্দেশ্য ছিল মুসলিম যুবকদের ভারতীয় নাগরিক হিসাবে মৌলিক অধিকার এবং কর্তব্য শেখানো। আর দ্বিতীয়টি ছিল ইসলামিক চিন্তার বিকাশ, ভারতীয়দের আচরণবিধি শিক্ষা। আর খুব শীঘ্রই চিন্তার আমূল পরিবর্তন আসে। আর গান্ধীজির আদর্শে আদর্শিত হয়ে ডক্টর জাকির হুসেন এবং ওনার সহকর্মীরা দেশের স্বাধীনতার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করেন। উনি 1948 সাল পর্যন্ত এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। 1946 সালে মুসলিম লীগের প্রবল বিরোধী ছিলেন উনি ওয়ার্দা কমিশনে যুক্ত হন, যার ফলে বর্তমান যে 2020 সালের নতুন শিক্ষা কমিশনও এই ওয়ার্দা কমিশনের ফলস্বরূপ এসেছে। 1952 সাল থেকে ছিল রাজ্যসভার সাংসদ উনি। 1957 থেকে 1962 সাল বিহারের গভর্নর। 1962 থেকে 1967 সাল ভারতের উপরাষ্ট্রপতি। 1967 থেকে 1969 সাল ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন উনি। নাম্বার 4, সম্মানীয় ভিভি গিরি পড়াশোনা সম্পন্ন করার পর মহাত্মা গান্ধীর পরামর্শে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। 1916 সালে দেশে ফিরে যোগ দেন হোম রুল মুভমেন্টে। ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের একটি বড় মুখ হয়ে ওঠেন। শ্রমিক এবং ব্যবসায়ী সমিতির মুভমেন্টে বড় ভূমিকা পালন করতে থাকেন। 1945 সালে মুক্তি পাবার আগে টানা 3 বছর জেলে থাকতে হয় ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য।
1947 থেকে 1951 সাল পর্যন্ত হাই কমিশনার অফ সিলন। তারপরে 1952 সালে শ্রমমন্ত্রী। 1957 থেকে 67 উত্তরপ্রদেশের, কেরালা এবং কর্ণাটকের বিভিন্ন সময়ে গভর্নর ছিলেন। 1967 থেকে 1969 উপরাষ্ট্রপতি এবং 1969 থেকে 1974 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হন ভারতের। নাম্বার 5, সম্মানীয় ফখরুদ্দিন আলী আহমেদ। 1928 সালে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে কিছুদিন লাহোর এবং গৌহাটি কোর্টে আইনের প্র্যাকটিস করেন। 1931 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যুক্ত হন স্বাধীনতা সংগ্রামী হিসাবে। আসামের অর্থমন্ত্রী হন, অ্যাডভোকেট জেনারেল হন 1946 সালে। তারপর 1957 থেকে 1966 সাল পর্যন্ত আসামের অর্থমন্ত্রী। 1966 সাল থেকে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী, পাওয়ার, কৃষি, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্য ও কৃষিমন্ত্রীর পদে বসেছেন। রাষ্ট্রপতি পদে ছিলেন 1974 সাল থেকে 1977 সাল পর্যন্ত। নাম্বার 6, সম্মানীয় নীলম সঞ্জীব রেড্ডি। ছাত্র জীবন থেকে ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন। ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে 1940 থেকে 1945 সালের বেশিরভাগ সময়টাই কাটে জেলবন্দি হিসাবে। 1946 সালে মাদ্রাজ স্টেটের একজন এমএলএ হন এবং হাউজিং অ্যান্ড ফরেস্ট মিনিস্টার হন। অন্ধ্রা স্টেট তৈরি হলে 1953 সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন। 1956 সালে অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠিত হলে প্রথম মুখ্যমন্ত্রী হন উনি। তারপর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ট্রান্সপোর্ট, জাহাজ, ট্যুরিজম মন্ত্রী। 1967 থেকে 1969 সাল পর্যন্ত লোকসভার স্পিকার। আর 1977 থেকে 1982 সাল পর্যন্ত ভারতের সর্বোচ্চ পদে বসেন, অর্থাৎ রাষ্ট্রপতি হন। নাম্বার 7, সম্মানীয় জ্ঞানী জৈল সিং, যিনি প্রথম শিখ হিসাবে এই পদে বসেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। 1938 থেকে 1943 সাল পর্যন্ত ফ্ল্যাগ সত্যাগ্রহ শুরু করেন। তার ফলে বেশ কয়েকবার জেলে যেতে হয় ওনার। 1949 থেকে 1951 পাঞ্জাবের রেভিনিউ এবং কৃষি মন্ত্রী ছিলেন। তারপর রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। 1972 সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসেন। 1980 সালে কেন্দ্রীয় গৃহমন্ত্রী পদে বসেন। তারপর 1982 থেকে 1987 সাল পর্যন্ত ছিলেন ভারতের রাষ্ট্রপতি। নাম্বার 8, সম্মানীয় রামাস্বামী ভেঙ্কটরামন, ছিলেন একজন খ্যাতিমান লয়ার, স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন ভারতের ব্যারিস্টার, রাজনীতিবিদ, লয়ার হিসেবে মাদ্রাজ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও করেছেন। 4 বার লোকসভার সাংসদ ছিলেন। ভারতের অর্থমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টার। 1984 থেকে 1987 সাল পর্যন্ত ছিলেন উপরাষ্ট্রপতি। 1987 থেকে 1992 সাল পর্যন্ত ভারতের সর্বোচ্চ পদে বসেছিলেন, অর্থাৎ রাষ্ট্রপতি হয়েছিলেন। নাম্বার 9, সম্মানীয় শঙ্কর দয়াল শর্মা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ল পড়ে এসে লখনৌতে কিছুদিন ল প্র্যাকটিস করেন। তারপর 1946 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যুক্ত হয়ে স্বাধীনতা সংগ্রামী হন। 1952 সালে ভোপাল রাজ্যের মুখ্যমন্ত্রী হন। 1956 সালে ভোপাল মধ্যপ্রদেশের সাথে যুক্ত হলে উনি শিক্ষা, আইন, পাবলিক ওয়ার্ক, শিল্প, রাজস্ব আদায়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 1974 সালে ইন্দিরা গান্ধীর সময় কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তারপর 1987 থেকে 1992 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি আর 1992 থেকে 1997 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে বসেন। নাম্বার 10, সম্মানীয় KR নারায়ণন। শিক্ষা সম্পন্ন করে কিছুদিন সাংবাদিকতা, তারপর ইন্ডিয়ান ফরেন সার্ভিসে কিছুদিন কাজ করেন। সংসদের সদস্য হয়ে 1985 সালে প্ল্যানিং কমিশনে যুক্ত হন। বিদেশ নীতিতে এবং সায়েন্স এবং টেকনোলজিতে যুক্ত হন। তারপর 1992 থেকে 1997 সাল পর্যন্ত বসেন উপরাষ্ট্রপতি পদে। আর 1997 সাল থেকে 2002 সাল পর্যন্ত ছিলেন ভারতের রাষ্ট্রপতি পদে। নাম্বার 11, এতক্ষণে প্রায় সকলকেই দেখতে পেলাম স্বাধীনতা সংগ্রামী নয়তো রাজনীতিবিদ, তবে সকলে নিজ নিজ কর্মক্ষেত্রে সেরা সেরা। এবার একটু ভারতের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া সম্মানীয় APJ আব্দুল কালামের কথা শুনি, যাকে রুলিং পার্টি এবং অপোজিশন দুই পার্টি রাষ্ট্রপতি পদে বসান। শিক্ষা জীবন সম্পন্ন হওয়ার পর স্বপ্ন ছিল ফাইটার জেটের পাইলট হবেন, তবে 8 জনকে নিলেও 9 নম্বরে থাকা APJ আব্দুল কালাম বাদ পড়েন। তবে স্বপ্ন পূরণ করেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসে যোগদান করে। তারপরে বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করেন। তারপরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগদান করেন। সেখানে উনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল সফলভাবে সম্পন্ন করেন। কিছুদিন নাসাতে গবেষণামূলক কাজ করে দেশে ফিরে সফলভাবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল প্রজেক্টের উপর কাজ করেন। ভারতের বিজ্ঞান সাধনায় উনার কৃতিত্ব অপরিসীম। তাই তো ভারতের সর্বোচ্চ আসনে বসিয়ে দেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত মিসাইল ম্যান খ্যাত APJ আব্দুল কালামকে।
ওনার বিজ্ঞান চর্চার জন্যই ভারত আজ পারমাণবিক শক্তির শীর্ষ দেশের একটি। যুগে যুগে ওনার মতো দেশপ্রেমিক এই ভারতে জন্ম নিক আর ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে আসুক। নাম্বার 12, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি সম্মানিয়া প্রতিভা দেবী সিং পাটিল। তিনি আইন পাশ করে জলগাঁও ডিস্ট্রিক্ট কোর্টে কিছুদিন প্র্যাকটিসও করেন। তারপর মানুষের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কাজ শুরু করেন। মাত্র 27 বছর বয়সেই হয়ে যান এমএলএ এবং পরপর 4বার জেতেন ওই একই কেন্দ্র থেকে। 1985 সালে রাজ্যসভার সাংসদ হন। 2004 সালে রাজস্থানের প্রথম মহিলা গভর্নর নিযুক্ত হন। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ছিলেন ভারতের রাষ্ট্রপতি পদে। নাম্বার 13, একমাত্র বাঙালি সম্মানীয় প্রণব মুখার্জি। রাজনীতিতে বা দেশ সেবায় কাটিয়ে দিয়েছেন প্রায় 50 বছর বা 5 দশকেরও বেশি সময়। জীবনের প্রথম দিকে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিসের একজন সামান্য আপার ডিভিশন ক্লার্কের কাজ করতেন। 1963 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগদান করেন কলেজে। রাজনীতিতে আসার আগে সাংবাদিকতার কাজও করেন। 1967 সালে প্রতিষ্ঠিত মেম্বার হন বেঙ্গল কংগ্রেসের। মুখার্জিবাবু বাংলা কংগ্রেসের এবং জাতীয় কংগ্রেসের দুটোকে যুক্ত করার জন্য বড় ভূমিকা পালন করেন। 1982 থেকে 1984 ভারতের অর্থমন্ত্রী। 1995 থেকে 1996 সাল পর্যন্ত তিনি ছিলেন বিদেশ মন্ত্রী। রাজনীতিতে প্রভাব এতটাই হয়েছিল যে অনেকে ভাবতে চলেছিল 2004 সালে প্রধানমন্ত্রী পদে বসবেন উনি। ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন 2012 থেকে 2017 সাল পর্যন্ত। নাম্বার 14, সম্মানীয় রামনাথ কোবিন্দ। তিনি হলেন উত্তরপ্রদেশের প্রথম ব্যক্তি রাষ্ট্রপতি পদে বসা। যাকে রাষ্ট্রপতি পদে বসানো হয় তিনি ল পাশ করে দিল্লিতে যান এবং সিভিল সার্ভিসের এক্সামের প্রিপারেশন নেন এবং পাশও করেন। তবে আইন পছন্দ করায় 1971 সালে দিল্লিতে ল প্র্যাকটিস শুরু করেন। দিল্লি হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেন। আবার মোরারজি দেশাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন। রাজনীতিতে যুক্ত হন 1991 সালে। পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য কাজ করে চলেন। 1994 সালে রাজ্যসভার সাংসদ হন। বিহারের গভর্নর হন 2015 থেকে 2017 সাল পর্যন্ত। তারপর 2017 থেকে 2022 সাল পর্যন্ত ছিলেন ভারতের রাষ্ট্রপতি পদে। নাম্বার 15, বর্তমান ভারতের রাষ্ট্রপতি সম্মানিয়া দ্রৌপদী মুর্মু। কর্মজীবনের প্রথম দিকে শুরু করেন উড়িষ্যা রাজ্য সরকারের অধীনে সামান্য একজন ক্লার্কের চাকরি দিয়ে 1979 থেকে 1983 সাল পর্যন্ত। তারপর স্কুল শিক্ষিকা 1994 থেকে 1997 সাল পর্যন্ত। তারপর রাজনীতিতে পদার্পণ, প্রথমে কাউন্সিলর হন, তাও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে। তারপর 2000 থেকে 2009 সাল পর্যন্ত একজন এমএলএ এবং কমার্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন মন্ত্রী হন। 2007 সালে সেরা এমএলএ হওয়ার পুরস্কার পান। তারপর 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। আর 2022 সাল থেকে বর্তমান তিনি রাষ্ট্রপতি পদে বসে আছেন। বিশ্বের সর্বোচ্চ আসনে আমার আপনার ভারতবর্ষকে নিয়ে যাওয়ার এক কাণ্ডারি রূপে বসে আছেন বর্তমানে। আমাদের দেশের এই উন্নতির কাণ্ডারি আলোর দিশারিদের ভারতের গৌরবোজ্জ্বল করার যে 15 জন সর্বোচ্চ পদে থাকা রাষ্ট্রপতিদের নিয়ে আলোচনা করলাম, তাদের সম্বন্ধে আপনি আরও কিছু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার উইথ ইয়োর প্রিয়জন আর একটি লাইক অবশ্যই করে দেবেন।